মে দিবস মানে একটা সংগ্রাম। মে দিবস রাজনৈতিক সংগ্রাম। শুরু হয়েছিল ৮ ঘন্টার কাজের দাবি, নিঃসন্দেহে রাজনৈতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সাথে যুক্ত ছিল। পুঁজিবাদের বিরুদ্ধে সেদিন স্লোগান না দিল, পর্যায়ক্রমে এটা সময়ান্তরে এটা পুঁজিবাদের বিরুদ্ধে গেল এবং এটা পরিষ্কার হয়ে গেল যে পুঁজিবাদকে ধ্বংস না করে, সাম্রাজ্যবাদকে ধ্বংস না করে মানুষের জীবনে শ্রমজীবী অংশের মানুষ তাদের জীবনের মূল সমস্যাগুলোর সমাধানের যে বিকল্প রাস্তা, সেই রাস্তা বের করা যাবে না এবং সেই বিকল্প হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। স্বাভাবিক কারণেই মে দিবস এখন একদিকে পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে ধ্বংস করার স্লোগানকে সামনে রেখে বিকল্প শ্রেণীহীন শোষণমুক্ত ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা পত্তনের যে সংগ্রাম, সেই সংগ্রামের শপথ নিয়ে এই সংগ্রাম বাস্তবায়িত করার জন্য মানুষকে সংঘবদ্ধ করে সামনের দিকে এগিয়ে চলার যে দৃঢ়তা, বলিষ্ঠতা, সেই বলিষ্ঠতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রশ্ন একটা নূতন স্বপ্ন দেখার দিন হিসাবে মে দিবসকে কিন্তু এখন আমরা দেখি। কাজেই সেদিক থেকে এটা একটা অন্য তাৎপর্য নিয়ে এখন আমাদের সামনে উপস্থিত হচ্ছে। কাজে এখানে দাঁড়িয়ে আমাদের দেশের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি আমাদের দেশের বুকে নয়া ফেসিবাদী একটা ব্যবস্থা গড়ে তুলবার জন্য নানাভাবে তারা পায়তারা করার চেষ্টা করছে। ফেসিবাদী ব্যবস্থা কায়েম করেছে, এ কথা আমরা বলছি না। সেদিকে যাওয়ার জন্য তারা পায়তারা করছে। ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের সংবিধানের যে মূল ভিত্তি গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, তার যে মূল ভিত্তি হচ্ছে নির্বাচন, গণতন্ত্রকে আক্রমণ করছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের গণতন্ত্রের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে, সেই নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য নির্বাচন কমিশনকে ইতিমধ্যে বগল দাবা করে নিয়েছে। আমাদের ধর্মনিরপেক্ষতার যে প্রশ্ন, দেশ ভাগের পর দেশের ঐক্য সংহতি যাতে আর বিপন্ন করতে না পারে, তার জন্য আমাদের সংবিধানে পলে পলে এই ধর্ম নিরপেক্ষতার মতাদর্শকে সেখানে উল্লেখ করার মধ্য দিয়ে যাতে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ভারতবর্ষের মানুষ আমরা ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে পারি, তার ব্যবস্থা করেছে। এটার মূলে এটা আঘাত করছে এবং আপনারা লক্ষ্য করছেন যে এই আঘাতে তারা সামনে থেকে যাদেরকে চিহ্নিত করে সবচাইতে বেশি বিব্রত করার চেষ্টা করছে, তারা হচ্ছে মুসলিম সংখ্যালঘু অংশের মানুষ। পৃথিবীতে ভারতবর্ষে মুসলিম অংশের মানুষ যত বসবাস করেন, মুসলিম অধ্যুষিত যে রাষ্ট্রগুলো আছে তাদের চাইতে ভারতবর্ষে মুসলিম অধ্যুষিত মানুষের সংখ্যা কোনো অংশে কম না। এটা প্রথম কিংবা দ্বিতীয়। এরা ভারতবর্ষকেই তাদের দেশ, এটাই পিতৃভূমি, এটাই মাতৃভূমি হিসাবে গ্রহণ করে ভারতবর্ষে তারা আছেন। তারা যদি এটা গ্রহণ না করতেন, তারা তো পাকিস্তানে অনেক আগেই চলে যেতে পারতেন। বাংলাদেশটা অনেক পরের প্রশ্ন, তারা জাননি তো। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, এরা যে হিন্দু রাষ্ট্র কায়েম করার স্লোগান আহ্বান এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা আসলে ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করছে, কিন্তু তার সাথে ধর্মের যে সম্পর্ক সেটা কিন্তু তেমনভাবে নাই। তারা নিজেরাই বলছে এর সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই, কিন্তু হিন্দুত্বের স্লোগান দিয়ে এটা ফেসিবাদিক কায়দায় ভারত রাষ্ট্রকে এই দেশের মধ্যে যে অংশের মানুষ সংখ্যায় বেশি তাদের পদতলে রেখে পিষ্ট করার জন্যে মুনাফার লক্ষ্যে যাতে তারা এগিয়ে যেতে পারে পুঁজিবাদের সাথে, সাম্রাজ্যবাদের সাথে, সেদিকে তারা যাওয়ার চেষ্টা করছেন। সেদিক থেকে যেটা দেখা যাচ্ছে, আমাদের দেশের মধ্যে এই মুসলিম সংখ্যালঘু বংশের মানুষকে তারা আক্রমণ করছে। এখন দেখা যাচ্ছে স্থানে স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণ কিন্তু তারা বাড়াচ্ছে এবং ধীরে ধীরে দেখবেন
বুদ্ধির জন্য তাদেরকে তারা ছেড়ে কথা বলবেন মনে করার কিন্তু কারণ নেই। সেই জায়গাতে তারা আক্রমণ তারা প্রসারিত করার চেষ্টা করবে, এই জায়গাটা তারা যাওয়ার চেষ্টা করছে। আমরা কি বলছি, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এটা এক বৃন্তে দুটি কুসুমের মতো, এটা হ্যান্ডশেক করে চলার মতো। গণতন্ত্র বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা না, ধর্মনিরপেক্ষকে বাদ দিয়ে গণতন্ত্র না, দুটো একসাথে মিলে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে আমাদের গণতন্ত্রের ভিত্তিটা শক্তিশালী হতে পারে। দুটো জায়গায় তারা আক্রমণ করছে এবং সংবিধান যদিও শ্রেণী বিভক্ত রাষ্ট্রে নিরপেক্ষতা বলে কিছু নেই। রাষ্ট্র একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থ রক্ষা করে যতক্ষণ পর্যন্ত পারে আলখাল্লা জড়িয়ে মানুষকে মোহগ্রস্ত করে রাখবার জন্য, বিভ্রান্ত করার জন্য নিরপেক্ষতার ভান দেখায়। কিন্তু সংকট যত গভীর হয়, এরা অস্তিত্ব রক্ষা করার প্রশ্নে যখন সমস্যার সম্মুখীন হন, তখন এই নিরপেক্ষতার আলখাল্লা ছুঁড়ে ফেলে আসল তাদের যে চেহারা, ঘৃণ্য চেহারা, এটা তারা কিন্তু উদ্ঘাটন ঘটায়। এটি হচ্ছে অভিজ্ঞতা। ফলে এখন যেটা দেখা যাচ্ছে আমাদের সংবিধান, এবং তারাও যেটা ঢক্কা নেড়ে প্রচার করতেন, যারা আমাদের যে বিচার ব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ, তার উপর রাষ্ট্রের কর্তৃত্ব করার কোনো সুযোগ নেই, হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। এখন যেটা দেখা যাচ্ছে ক্রমে এই বিচার ব্যবস্থার উপর তারা কিন্তু হস্তক্ষেপ করার চেষ্টা করছেন, প্রসারিত করছেন, বগল দাবা করার চেষ্টা করছেন। এটা বিচারক নিয়োগ থেকে আরম্ভ করে তার যে আভ্যন্তরীণ ব্যবস্থাগুলো, এই সমস্ত ব্যবস্থাগুলোর মধ্যে খুলনলচে তারা পাল্টে দেওয়ার চেষ্টা করছেন এবং সংসদকে ব্যবহার করে বিচার ব্যবস্থার যে স্বাধীনতা, তার যে ক্ষমতা, তার যে স্বাতন্ত্র্য, সেটাকে সংকুচিত করার চেষ্টা করছে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। লক্ষ্য করেছেন আপনার, রাজ্যে রাজ্যে রাজ্যপালদের ব্যবহার করছে কেন্দ্রের সরকার, পছন্দের লোকদের বসাচ্ছে এবং এই পছন্দ করতে গিয়ে তারা বাছাই করছে আরএসএস এর লোক। আরএসএস হচ্ছে ফেসিবাদী ভাবনার অনুসারে, এরা নিয়ন্ত্রণ করছে বিজেপি সরকার। এবং সরকারে আসার পর এই রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে আরএসএস তার শাখা প্রশাখা বিস্তার করার চেষ্টা করছে এবং এরকম একটা পরিবেশ পরিমণ্ডলের মধ্যে কৌশলগতভাবে তার অবস্থান নিয়েছে। যেই সমস্ত রাজ্যগুলোতে বিজেপি নির্বাচনী সংগ্রামে সাফল্য অর্জন করতে পারেনি, সেখানে রাজ্যপাল যাদেরকে যারা পাঠাচ্ছে তাদেরকে তারা ব্যবহার করবে এবং পাঠাতে গিয়ে আরএসএস সমর্থক যারা, তাদের অতীত বৃত্তান্ত ঘেটে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে তারা সেখানে পাঠাবার চেষ্টা করছে। এবং দেখা যাচ্ছে অবিজেপি রাজ্য সরকারগুলোতে রাজ্যের সরকার যে সমস্ত জনস্বার্থবাদী, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি শিল্প থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে সমস্ত আইনগুলি পাশ করছে, সেই আইনগুলি রাজ্যপালের কাছে যাচ্ছে। রাজ্যপাল সেগুলি ফেলে রাখছেন, সেগুলি মত দিচ্ছেন না। বা কোনো কোনো রাজ্যপাল সেই সমস্ত রাজ্যগুলোতে রাজ্য সরকারের কাছে পাঠিয়েছেন, তারা আবার এগুলো বিধানসভায় নিয়ে গিয়ে তারা যে আইনটা তৈরি করেছিলেন সেই আইনটাই বিধানসভায় দ্বিতীয়বার পাশ করে সরকার হাতে তুলে দিচ্ছে। সরকার সেগুলো রাজ্যপালের কাছে পাঠাচ্ছে এবং আমাদের দেশের সংবিধানের বক্তব্য হচ্ছে, একবার বিধানসভায় আইন পাশ করে রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠালে পর রাজ্যপাল যদি ফেরত পাঠিয়ে এটাকে পরীক্ষা করার কথা বলে, আবার যদি এটা বিধানসভায় নিয়ে সেই আইনটাই একইভাবে পাশ করা হয়, তাহলে পরে রাজ্যপালের এই আইনটার উপর চেপে বসে থাকার কোনো সুযোগ নাই, কোনো অধিকার নাই। এটাকে তার স্বীকৃতি দিতে হবে। আর তারপরেও যদি তার মধ্যে কোনো প্রশ্ন থাকে, তাহলে বেশি দিন এই আইনটাকে আটকে না রেখে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করার জন্য তুমি পাঠাতে পারো। এখন দেখা যাচ্ছে আপনার তামিলনাড়ু সরকার, কেরালার সরকার, এমনকি পশ্চিমবাংলার সরকার, তাদের এরকম গন্ডায় গন্ডা আইন পাশ করে রাজ্যপালের কাছে পাঠাচ্ছেন, তারা পাশ করছেন না, তার উপর চেপে বসে থাকছে। এখন এই মামলা যখন সুপ্রিম কোর্টে গেল, বর্তমান সুপ্রিম কোর্ট ডাবল বেঞ্চ তারা সিদ্ধান্ত নিয়ে বললেন রাজ্যপালের ক্ষমতা সীমাবদ্ধ, সংবিধান উল্লেখ করে দিয়েছে।
এবং এই যে বিধানসভায় পাশ করা যে আইন, সেগুলির উপর যেভাবে রাজ্যপাল বসে থাকার চেষ্টা করছেন, এটা রাজ্যপালের এখতিয়ারের বাইরে, এটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী, তার ক্ষমতার সীমার বাইরে, এটা হতে পারে না। এই মন্তব্য করে তারা সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে 3 মাসের মধ্যে রাজ্যপালকে এই বিলের পক্ষে তার মতামত ব্যক্ত করে সেই বিল ফেরত পাঠাতে হবে। যদি এই নিয়ে তার কোনো প্রশ্ন থাকে, দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। এবং রাষ্ট্রপতির ক্ষেত্র এই পার্লামেন্ট, এই উচ্চ আদালত বলেছে রাষ্ট্রপতিও এই ধরনের কোনো বিল 3 মাসের বেশি আটকে রাখতে পারবে না। দারুণ ঘটনা, অত্যন্ত সাহসী অবস্থান, কল্পনার বাইরে অনেকের কাছে। এই জায়গায় মাঠে কাকে নামালেন? উপরাষ্ট্রপতি। তিনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। তার অতীত কি? তাকে পশ্চিমবাংলায় পাঠিয়ে বাধ্যত তৃণমূলের সঙ্গে সমঝোতা একটা ভাব দেখিয়ে ভেতর থেকে তৃণমূলকে দুর্বল করে বিজেপি এই রাজ্যটাকে দখল করতে পারে কিনা তার যে চেষ্টা তারা গ্রহণ করেছিল, সেই সময় এই ভদ্রলোক আপনার পশ্চিমবাংলার রাজ্যপাল ছিল। তাকে তিনি তার দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, যদিও সাফল্য সেভাবে অর্জন করতে পারেনি, কিন্তু বামপন্থী শক্তিকে দুর্বল করে তৃণমূল এবং বিজেপি সমঝোতার মধ্য দিয়ে নিজেদের অবস্থানকে ইমপ্রুভ করে নিয়েছে। এবং বিজেপি মানে অভাবনীয়ভাবে একটা বিরাট সংখ্যা নিয়ে বিরোধী দল হিসেবে পশ্চিমবাংলার বিধানসভায় এসছে। এরকম পরিসরে তাকে তারা তুলে নিয়ে সেখানে উপরাষ্ট্রপতি করলেন। এবং ইটালীয় পত্রপত্রিকায় দেখা গেল তাকে উপরাষ্ট্রপতি করার ব্যাপারে কলকাতায় না, শিলিগুড়িতে মমতা ব্যানার্জির সাথে কেন্দ্রের সরকারের প্রতিনিধি গোপাল সল পরামর্শ এবং তার সেখানে সহমত যাচাই করে তাকে এখান থেকে তুলে নিয়ে সেখানে তাকে উপরাষ্ট্রপতি করলেন। সেই ভদ্রলোক এখন মাঠে নেমে আপনার এই সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গলা চড়িয়ে কথা বলতে শুরু করেছেন। এবং তিনি বলছেন, কি কাণ্ড, সুপ্রিম কোর্টকে এই অধিকার কে দিল? রাষ্ট্রপতি কতদিন বিল আটকে রাখতে পারবেন না, বিল নিয়ে তিনি কি করবেন কি করবেন না, এটা সমস্ত সুপ্রিম কোর্ট ঠিক করে দিচ্ছে। এটা কি হচ্ছে? এবং তিনি বলবার চেষ্টা করছেন যে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের পার্লামেন্ট। যে সুপ্রিম কোর্ট দেখা যাচ্ছে পার্লামেন্টের বাইরেও চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকেই বলা হচ্ছে এই পার্লামেন্টই তো আমাদের এই সংবিধানকে গ্রহণ করেছে, এই সংবিধানকে ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রধান দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের। এবং তাতে সুপ্রিম কোর্টের ক্ষমতা, এখতিয়ার সীমা সেই সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আমরা তো এর বাইরে কোথাও যাচ্ছি না। সেই জায়গায় রাজ্যের ক্ষমতা, রাজ্যপালের ক্ষমতা, রাষ্ট্রপতির যে এখতিয়ার, সমস্ত কিছু যে উল্লেখ করা আছে তার মধ্যে দাঁড়িয়েই তো আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি। পাল্টা জবাব, এই ভদ্রলোক কিন্তু এখন কোনো কথাবার্তা বলছে না, নতুন কিছু প্রস্তুতি হয়তো নিচ্ছে, কি আক্রমণ করবেন, তার মানেটা কি দাঁড়াচ্ছে? তারা নিজেরা যে বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ বলে বলবার চেষ্টা করেছিলেন, এরা যখন নিরপেক্ষ অবস্থান থেকে রাষ্ট্র শক্তি পক্ষপাতিত্বের অবস্থান নিয়ে বিরোধী রাজনৈতিক দলের পরিচালিত সরকারগুলোকে অসুবিধায় ফেলবার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তখন যখন ভূমিকা নিচ্ছে তার বিরুদ্ধে তারা কাউন্টার করার চেষ্টা করছে। এগুলো কি? তাহলে এই কারণে যেটা বলা হচ্ছে যে গণতন্ত্রের আলকাল্লাটা বাহ্যিক রেখে প্রকৃত অর্থে ভেতর থেকে গণতন্ত্রটাকে অন্তঃশ্বাস শূন্য করে দেওয়ার জন্যে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এবং সর্বোপরি যেটা অর্থনৈতিক ক্ষেত্রে যে আক্রমণ ব্যাপকভাবে নামে আসছে প্রতিদিন, তাতে বড় বড় পুঁজিপতি, বিগ বুর্জোয়াজি যাদেরকে আমরা বলি, তারাই মূলত এই রাষ্ট্রশক্তির নিয়ন্ত্রণ শক্তি। এরা এখানে ভূস্বামী
এবং বৃহৎ বুর্জোয়া তাদেরকে একসাথে নিয়ে সাম্রাজ্যবাদের সঙ্গে সমঝোতা করে এরাই আমাদের দেশের অর্থনীতি রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এরা বাদ দিলে পরে এদের সংখ্যা খুব কম, যাদের হিসাব সংকট তুলে ধরবার চেষ্টা করছিলেন, আমি সেখানে যাচ্ছি না। বাদ বাকি এমনকি জাতীয় বুর্জোয়া যারা, তারাও এই সরকারের অনুসৃত অর্থনৈতিক নীতিতে সব প্রশ্নে তারা খুশি সন্তোষ এটা মনে করার কারণে সাধারণ মানুষ যারা শ্রমিক, কৃষক, কর্মচারী, মধ্যবিত্ত, মেহনতি মানুষ, ছোট মাঝারি ব্যবসায়ী, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেকেই সেখানে কিন্তু আক্রান্ত হচ্ছে। এই যে নতুন কায়দাটা ধাঁচা ঠিক রাখবো, অন্তঃশ্বাস শূন্য করে শ্রেণী স্বার্থ আমরা সেখানে রক্ষা করা, তীব্র থেকে তীব্রতর করা, সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব। এটাকেই আমরা বলছি পরিবর্তিত পরিস্থিতিতে ফেসিবাদ এটা নতুন কৌশল অবলম্বন করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আমরা এটাকে বলছি নয়া ফেসিবাদী একটা কায়দা কৌশল। সেই আপনার জার্মান বা ইটালি, তারা সেই সময় যে ফেসিবাদী মানে আন্তর্জাতিক যে পরিস্থিতি, তাতে যে পদ্ধতি নিয়ে অগ্রসর হচ্ছিলেন, সে আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে যেমন পরিবর্তন, কাজে সেই কৌশল তার মূল বিষয়গুলিকে একেবারে আমূল উপেক্ষা করে সব কিছু নূতন করছেন ঘটনা তা না, সেগুলি একটা অন্য মূরকে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় আমাদের দেশের সরকার অগ্রসর হচ্ছে। এবং মূলত কি, মূলত হচ্ছে আপনার পুঁজিবাদী যে ব্যবস্থা, মানে শোষণ ভিত্তিক যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে তারা আরো পুক্ত করার চেষ্টা করছে, রক্ষা করার চেষ্টা করছে। এমন লক্ষ্য করছেন মার্কিন সাম্রাজ্যবাদ, এই যে ভদ্রলোক ট্রাম্প, তিনি দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর গোটা পৃথিবীর মধ্যে একটা মানে উলট পালট করে দেওয়ার চেষ্টা করছেন। অনেকে বলবার চেষ্টা করছেন ভদ্রলোক তো উন্মাদ, মোটেই তিনি উন্মাদ না। পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যে আক্রমণগুলো চারদিক থেকে আসছে, অর্থনৈতিক ক্ষেত্রে তারা যে সমস্যার সম্মুখীন, এর থেকে তারা বেরোতে পারছে না। বেরোতে গিয়ে একটা কৌশল দিলে পরে এটা কার্যকরী করার মধ্যে দিয়ে দেখছেন নূতন সমস্যা তৈরি হচ্ছে, তাতে তাদের বিরুদ্ধে মানুষের খুব আরো চড়ছে। এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একদিকে আমেরিকার যে কর্তৃত্ব, আধিপত্য সারা পৃথিবীতে, যেটাকে চ্যালেঞ্জ করছে চীন, চীন যাতে সেখানে যেতে না পারে তার জন্য এই স্লোগানকে সামনে রেখে তিনি নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন। তার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেই জায়গা হচ্ছে তার যে শুল্ক ব্যবস্থা। ইটালিও পৃথিবীর মধ্যে, বিশেষ করে আপনার ইউরোপ মহাদেশে, এগুলো কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র, আমেরিকার সঙ্গেই তাদের সম্পর্ক, এদের সঙ্গেও তাদের কিন্তু বিরোধ এবং বিসম্বাদ সেখানে তৈরি হচ্ছে। ফলে এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই যে মার্কিন সাম্রাজ্যবাদ ট্রাম্প, তার সাথে আমাদের দেশের বর্তমান যে সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্পর্ক নিবিড়, শুধু নিবিড় না, নিবিড় থেকে নিবিড়তর হচ্ছে। এই যে আপনার শুল্ক নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পুঁজিবাদী রাষ্ট্রগুলো যে যেভাবে কথা বলছে, ভারত কিন্তু চুপ, কোনো কথা বলছে না, কোনো কথা বলছে না। তার মানে সমঝোতা করে অগ্রসর হওয়ার চেষ্টা কিন্তু সেখানে করছে। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের ভেতরে পরিমণ্ডলটা যে জায়গায় নিয়ে যাচ্ছে, আমাদের দেশের ক্ষেত্রে বেকারি বাড়ছে, অশিক্ষা বাড়ছে, অনাহার বাড়ছে, ভূমিহীন বাড়ছে, গরিব কৃষক বাড়ছে, নবীন ক্ষেত মজুর বাড়ছে, কারখানা বন্ধ হচ্ছে, মজুরি বাড়ছে না, কাজের ঘন্টা বাড়ছে, যেগুলি বলছিল শ্রমকর ইত্যাদির কথা। তাহলে এই পরিস্থিতি থেকে যদি বেরোতে হয়, তাহলে পরিষ্কারভাবে যেটা বলতে হবে, এই মে দিবসে যে রাজনৈতিক তাৎপর্য মণ্ডিত যে সংগ্রামের দিন, এই দিনে দাঁড়িয়েই আমাদের বলতে হবে আমাদের দেশে একদিকে পুঁজিবাদ খতম করো, সাম্রাজ্যবাদকে কোণঠাসা করো, আরেকদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থা, শ্রেণীহীন শোষণমুক্ত সমাজতান্ত্রিক ব্যবস্থা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের সংগ্রামটাকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। কি হয়েছে? ঠিক আছে, আপনারা বসুন না, যারা অসুস্থ, যিনি অসুস্থ হয়েছেন তাকে নিয়ে যাবে, ঠিক আছে, বাকিরা বসুন, আমাদের মিটিং শেষ হয়ে আসছে।
আমি যে কথা বলছিলাম, এই পরিস্থিতিতে আমাদের দেশের অভ্যন্তরে এই সমস্যা থেকে বলবো, এর থেকে পরিত্রাণ পেতে গেলে পরে সমাজতন্ত্রের কিন্তু কোনো বিকল্প নেই। এটা কথার কথা না, এটা শ্রেণীগত এবং অর্থনৈতিক ভাবনা চিন্তাকে ভিত্তি করে আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। কাজে আজকের দিনে আমাদের এটাই হচ্ছে অন্যতম শপথের বিষয়। পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে আন্তর্জাতিক পরিসরে একে কোণঠাসা পরাস্ত করার জন্য যে লড়াইটা তীব্র থেকে তীব্রতর ব্যাপকতর হচ্ছে, সেই লড়াইয়ের প্রতি আমাদের যেমন আন্তর্জাতিক সক্রিয় যে সংহতি সেটাকে ব্যাপকতর করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের দেশের ভেতরে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের পক্ষে দাঁড়িয়ে যারা কাজ করছেন তার বিরুদ্ধে আমাদের দেশের ভেতরে যে লড়াইটা, এই লড়াইটাকে তীব্র, তীক্ষ্ণ এবং ব্যাপকতর করতে হবে। সঙ্গে সঙ্গে বিকল্প সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তনের জন্য আমাদের যে সংগ্রামগুলো, সেই সংগ্রামে রাজনৈতিক দৃষ্টি নিয়ে, মতাদর্শগত দৃষ্টি নিয়ে আমাদের যে বিকল্প ভিন্ন যে বক্তব্য, সেটা মানুষের কাছে ব্যাপকভাবে নিয়ে যেতে হবে। এবং এই জায়গাটাতে যেটা দরকার, আপনারা যার যার জায়গায় বসেন, উনি অসুস্থ, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে আর অন্য কিছু না। হবে না। এই যে 17 দফা দাবিকে সামনে রেখে 20 মে ভারত বন্ধ, শুধু কি 17 দফাই ব্যাখ্যা করব? শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে, মতাদর্শগত অবস্থান থেকে রাজনৈতিক যে বক্তব্য, ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, ধর্মঘট হবে, কত ভাগ সাফল্য আসবে না আসবে এটা ধর্মঘটের পর পর্যালোচনা করা যাবে, কিন্তু আন্দোলন তো এখানে থেমে থাকবে, চলবে না, শেষ হলে চলবে না। মে দিবসের আন্দোলন শুরু হয়েছে 86 সালে, এখন 139 সাল, এখন আমরা মে দিবস করছি, তাহলে তার অর্থটা কি দাঁড়াচ্ছে? পুঁজিবাদের বিরুদ্ধে যে স্লোগান থেকে, 8 ঘন্টার কাজের স্লোগান থেকে সামনে নিয়ে 1886 মে দিবস, সেই পুঁজিবাদের অস্তিত্ব তো আছে, তাকে যদি ধ্বংস করা না যায়, উৎপাটিত করা না যায়, এবং বিকল্প সমাজতান্ত্রিক ব্যবস্থার যদি ভিত্তিপ্রস্তর স্থাপন করা না যায়, সেই ব্যবস্থাটাকে যদি প্রসারিত করা না যায়, তাহলে আমাদের জীবনের মূল সমস্যাগুলির সমাধান কি করা? আমাদের দেশে গণতান্ত্রিক আন্দোলন বলুন, শ্রেণী আন্দোলন বলুন, এই রাজনৈতিক দুর্বলতায় আমরা ভুগছি। সেখানে শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে, মতাদর্শগত দৃষ্টিভঙ্গিতে আমাদের জীবনের মূল সমস্যার সমাধানের জন্য প্রকৃতির যে বিকল্প সমাজতান্ত্রিক যে ব্যবস্থা, এই বিষয়টাকে সামনে এনে মানুষের চেতনার মানকে উন্নত থেকে উন্নততর করার প্রশ্নে আমাদের যে ভূমিকা গ্রহণ করা দরকার, সব ক্ষেত্রে সমানভাবে কিন্তু সেটা আমরা করতে পারছি না। কাজে আজকের দিনে এটা মে দিবস মানে একটা রাজনৈতিক সংগ্রামের দিন, এটা নিছক আনুষ্ঠানিক একটা ঐতিহাসিক দিন আমরা মানে প্রতিপালন করছি, এইভাবে দেখতে চলবে না। আজকের দিনে আমাদেরকে কিন্তু দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে যে মূল বিকল্প বক্তব্য শোষণ মুক্তির প্রশ্নে, সেই বক্তব্যকে সামনে এনে আমাদের অগ্রসর হতে হবে।
আমরা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলবার চেষ্টা করছি, আমরা এখানে একটা বিকল্প কর্মসূচি সামনে রেখে সরাসরি সমাজতন্ত্রের স্লোগান না দিয়ে জনগণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে কৃষি বিপ্লবকে মাঝখানে রেখে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, দিনমজুর, শ্রমজীবী অংশের মানুষ, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, নারী পুরুষ নির্বিশেষে তাদের জীবনের যে মূল সমস্যাগুলো, এগুলো সমাধানের প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এই জনগণতান্ত্রিক ব্যবস্থায় সমস্ত গণতান্ত্রিক দল রাজনৈতিক লড়াইয়ে, রাজনৈতিক সংগ্রামে নিজস্ব অবস্থান নিয়ে তারা ভূমিকা নিতে পারবেন। এই সমস্ত বিষয় উল্লেখ করে বলা হচ্ছে যে এর মধ্য দিয়ে থরে থরে আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে ভারতবর্ষের মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই ভাবনা নিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। কাজে সেই দিক থেকে আমাদের আজকের দিনে যে শপথ গ্রহণ করা দরকার, যে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে সংগ্রাম এবং তীব্র তীক্ষ্ণ ব্যাপকতর করতে হবে। সঙ্গে সঙ্গে বিকল্প সমাজতান্ত্রিক ব্যবস্থা তা অর্জনের জন্যে শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেই সংগ্রামটাকে সংগত, সুদৃঢ় এবং ব্যাপকতর করার জন্যে আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে কিন্তু এখন যে দুর্বলতা আমরা ভুগছি তার থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের গ্রহণ করতে হবে। এটা নিয়ে যদি আমরা অগ্রসর হতে না পারি তাহলে মে দিবস উদযাপন আমাদের কাছে আনুষ্ঠানিকতায় কিন্তু পর্যবেসিত হবে। এটাই আজকের পরিসরে আন্তর্জাতিক ক্ষেত্র যারাই মে দিবস উদযাপন করার চেষ্টা করছে তারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছেন। পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে মে দিবস উদযাপনের ক্ষেত্রে এটাই মূল কথা। আমরা ভারতবর্ষের ক্ষেত্রে যা বলছি, অন্যান্য পুঁজিবাদী রাষ্ট্রগুলিতে তাই। সমাজতান্ত্রিক দেশেও কিন্তু মে দিবস পালন হচ্ছে। তাদের আজকের দিনের মূল কাজ কি? আজকের দিনের মূল কাজ হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী শক্তি চারিদিক থেকে তার বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। কাজে একে প্রতিহত করে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে আরও সংহত, আরও উন্নত থেকে উন্নততর করার মধ্য দিয়ে সারা পৃথিবীর সামনে তার যে শ্রেষ্ঠত্ব, এটাকে একটা বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার মধ্য দিয়ে যাদের মধ্যে এখনো বিভ্রান্তি আছে তাদেরকে জয়যুক্ত করে সামনের দিকে নিয়ে আসা। এবং এটা ঘটনা চীনকে টার্গেট করেছে। অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোও মনে করেন, সেই সমস্ত রাষ্ট্রের শ্রমজীবী অংশের মানুষও মনে করেন চীনকে আক্রমণ করে যদি পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ সাফল্য অর্জন করে তাহলে পরে আমরা যারা বাকি সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো আছি আমাদেরকে তারা ছেড়ে কথা বলবে মনে করার কারণ নেই। চীনের বিরুদ্ধে আক্রমণ মানে আমাদের বিরুদ্ধে আক্রমণ, সেখানকার সমাজতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ মানে আমাদের সমাজতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ। কাজেই তারাও আজকে কিন্তু রাজনৈতিক দৃষ্টি নিয়ে সমাজতান্ত্রিক দেশের শ্রমজীবী অংশের মানুষ তারাও মে দিবস পালন করছেন। তাদের মে দিবসের পালনের দৃষ্টিটা হচ্ছে এটা, আমরা যেটাকে বলছি ধ্বংস করো, পুঁজিবাদকে, সাম্রাজ্যবাদকে ধ্বংস করো। তারা বলছে এরা যাতে ফণা তুলতে না পারে, আমাদের উপর হস্তক্ষেপ করতে না পারে, তাদের আক্রমণ যাতে প্রসারিত করতে না পারে, তাকে প্রতিহত করে আমাদের শক্তিকে ব্যাপকতর করা, উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়া, এই শপথ কিন্তু তারা গ্রহণ করছে। কাজে এই চিন্তা চেতনা আমাদের ভাবনায় রেখে আমাদের দেশের ভেতরে আমাদের সামনের দিনের যে শ্রমিক, কৃষক, মজুর, অন্যান্য গণতান্ত্রিক অংশের যে মানুষ, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে সেই ধারায় প্রভাবিত করবার জন্যে আজকের দিনে আমাদের শপথ গ্রহণ করে অগ্রসর হতে হবে। এবং এটা যদি আমরা হতে পারি তাহলেই মে দিবস উদযাপনের যে রাজনৈতিক তাৎপর্য, এই তাৎপর্য কিন্তু ফলপ্রসূ হবে। আমার বিশ্বাস ধীরে ধীরে সেই জায়গায়, সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। তাতে আমরা ধীরে ধীরে কিছু সাফল্য অর্জন করছি না, ঘটনা তা না। সামনের দিনে মূল লক্ষ্যে পৌঁছার প্রশ্নে আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই প্রয়াস নিশ্চিতভাবে সাফল্য অর্জন করবে, এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার